এই মশাই লেখার ধরন বর্তমানে নিম্নগতি অর্জন করেছে। এই আপনি কি বলেন মশাই? কলেজ স্ট্রিটের রাস্তায় হাঁটতে হাঁটতে বলেছেন প্রখ্যাত রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক শ্রী কমল বন্দ্যোপাধ্যায়। বেনুদা এদিক ওদিক বইয়ের দোকান দেখতে দেখতে বলে, সেটা কিরকম কমলবাবু? আরে মশাই, বর্তমানে নারী শরীর আর কামনায় পরিপূর্ণ সব গল্প, বুঝলেন না? আর সেসব গল্প না লিখলেও এই প্রকাশকর গল্প ছাপাতে চায় না। কথাটা আপনার একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না কমলবাবু, আমিও ব্যাপারটা লক্ষ্য করেছি বটে। এবার কমলবাবু হাঁটা থামিয়ে বেনুদাকে প্রশ্ন করে, এই তাহলে মশাই এ বিষয়ে আপনার কি মতামত? বেনুদা সানগ্লাসটা সরিয়ে বলে, বলবো, তবে শরবত পান করতে করতে ভালো হয় নাকি? শরবতের দোকানে ঢুকে 3টে নারকেল শরবত অর্ডার করে আমরা 3জন সেই দোকানের শেষের দিকে একটা টেবিলে গিয়ে বসি। বেনুদা শরবতে একটু চুমুক দিয়ে বলে, আহ, প্রাণটা ভরে গেল একদম। বেশ। আচ্ছা কমলবাবু, মা শব্দের পাশে যদি একটা গি লাগিয়ে দিই, তাহলে সেটা কেমন শোনাবে? কমলবাবু জিভটা দাঁত দিয়ে কেটে বলেন, এই না না মশাই, এসব কি বলছেন মশাই? আমার কাছে এই সব মেয়ে মায়ের মতন, সেখানে সমস্যাটা এখানেই কমলবাবু। আপনার মতন চিন্তাধারা আর কটা মানুষের আছে বলুন তো? সবাই চায় নিজের কামনার পরিপূরণ করতে। তবে আমি বলি, তবে কি বেনুদা? বেনুদা এবার আমার দিকে তাকিয়ে বলে, দেখ পার্শ্বে, শুনতে খারাপ লাগলেও এটা স্বীকার করতেই হয় যে এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই যে সমাজের নিম্নমুখীনতার পেছনেই অনেকখানি দায়ী বর্তমান নারীদের ওপর। তাদের চাল চলন, বেশভূষা, তাদের বহু পুরুষের সান্নিধ্য লাভের পিপাসা শেষ করে দিচ্ছে বর্তমান সমাজকে। কমলবাবু বলেন, তার মানে মশাই সব দোষ ওই নারীদের? এই ছেলেরা যাকে বলে ওই জাস্ট লাইক ওই গ্যাঙ্গের সোয়াটার, তাদের কোনো দোষ নেই? কোনো নারী যদি নিজের গাম্ভীর্যকে ধরে রাখে, তাহলে কোনো পুরুষের ক্ষমতা হবে তার দিকে কুদৃষ্টি নিয়ে তাকিয়ে থাকা? কি মতামত আপনার কমলবাবু? কমলবাবু কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর মাথা নাড়িয়ে বলেন, এ না মশাই, এই বিষয়ে আমিও কিন্তু আপনার সাথে একমত। এরপর বেনুদা কিছু বলতে যাবে অমনি ওর ফোনটা বেজে ওঠে। কিছুক্ষণ তাতে কথা বলার পর সে বলে, বুঝলি পারছে, আমাদের একবার এক্ষুনি বাড়ি যেতে হবে। কেন বেনুদা? কমলবাবু হতবাক হয়ে বলেন, এই মশাই, এই কেন, কে ফোন করেছিল? যার জন্য এত তাড়াতাড়ি? বেনুদা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে বলে, আমিও সঠিক জানি না কমলবাবু, তবে অমূল্য বসাক নামে এক ভদ্রলোকের ফোন আসে, সাক্ষাৎই সবকিছু বলবে বলেছেন। এরপর বাকি কথা বাড়িতে। বাড়িতে আসা থেকে বেনুদা একবারও কোনো কথা বলেনি। ড্রয়িং রুমের সময় সেই যে আশা থেকে বসে আছে চুপ করে, তারপর একবারও সেখান থেকে উঠে আসেনি। এদিকে আমি আর কমলবাবু বেশ কিছুক্ষণ লুডো খেলার পরেও কেউ না আসাতে আমি এবার বেনুদাকে বলি, কি হলো বেনুদা, অমূল্যবাবু কোথায় গেলেন? বেনুদা এবার নিজের নীরবতাকে সরিয়ে রেখে বলে, সেটাই তো ভাবছি রে পার্শ্বে, এতক্ষণ হয়ে গেল। বেনুদার কথা শেষ হতে না হতেই দরজার কলিং বেলটা বেজে ওঠে। আমি গিয়ে দরজা খুলতে গিয়ে দেখি এক বছর 60 ভদ্রলোক দরজা করে দাঁড়িয়ে আছেন। তার পরনে প্যান্ট শার্ট আর চোখে কালো ফ্রেমের মোটা চশমা।
তবে মাথার বেশিরভাগ চুলই নেই। পাতি বাংলায় কথায় যাকে বলে টাক। ভদ্রলোক আমাকে দেখেই নমস্কার জানিয়ে বলেন, আচ্ছা, প্রভাতবাবু আছেন? আমি ভদ্রলোককে ভেতরে আসতে বলে বেনুদার কাছে নিয়ে যাই। বেনুদা তাকে দেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে নমস্কার জানায়। তারপর তার উল্টো দিকে চেয়ারে বসতে বলে। আমি গিয়ে কমলবাবুর পাশে গিয়ে বসি। অমূল্যবাবু বলেন, দেখুন মিস্টার রায়, অসময়ে আপনার কাছে আসার জন্য আমি দুঃখিত, কিন্তু বিশ্বাস করুন, এছাড়া আমার কোনো আর দ্বিতীয় পথ জানা ছিল না। এই বলে আবারও চুপ করে যান ভদ্রলোক। বেনুদা এবার বলে, দেখুন মিস্টার বসাক, আপনার এখানে আসার সঠিক কারণ আমার জানা নেই ঠিকই, কিন্তু এটা আপনাকে কথা দিতে পারি, বিষয়বস্তুর গভীরতা যদি আমাকে অস্থির করে তোলে তাহলে আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ মিস্টার রায়। আমি জানি না যে আপনি কেসটা নেবেন কিনা, কিন্তু এক অসহায় বাবার বহু আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছে মিস্টার রায়। কমলবাবু অবাক হয়ে বলেন, এই বাবা, এই মানে মশাই? অমূল্যবাবু কমলবাবুকে বলেন, গত পরশু আবার মেয়ের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, আর আর তার জন্যই। অস্বাভাবিক কেন? সেখানেই তো আসল রহস্য প্রভাতবাবু। বেশ, রহস্য যখন তখন খুলে বলুন, দেখি সেটাকে সমাধান করতে পারি কিনা। ভদ্রলোক হাসি মুখে বলেন, আমি জানি মিস্টার রায়, আপনি পারবেন রহস্যের সমাধান করতে। বেনুদা এবার তার সিংহমুখী লাইটারটা হাতে ঘোরাতে ঘোরাতে বলে, বেশ, ঘটনাটা আপনি একবার খুলে বলুন দেখি। অমলবাবু তার নিজের মাথায় ঘটনাগুলোকে সাজিয়ে বলতে শুরু করেন। আমি কলকাতার বাসিন্দা নই প্রভাতবাবু। জীবনের বেশ কিছুটা সময় কাটিয়েছি নতুন দিল্লি শহরে। পেশায় ডাক্তার ছিলাম, তাই বেশ কিছু অর্থ যে আমি রোজগার করেছি সেটা বলে দিতে হয় না। সেখানকার এক বাঙালি মেয়ের সাথে আমার বিবাহ হয়, আর বিয়ের ঠিক 3 বছর পরই আমার এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে। জীবন খুব সুন্দরভাবেই চলছিল মিস্টার রায়, একদম যাকে বলে স্বপ্নের মতন। কিন্তু বাদ সাধল স্ত্রীর মৃত্যুর পর থেকেই। আমার একমাত্র মেয়ে তার মায়ের মৃত্যুটা কিছুতে মেনে নিতে পারে না। তাই আমি ঠিক করি, একমাত্র মেয়ে নিরূপা, তার বিয়ে দিয়ে আমি দেশে ফিরে আসব। কিন্তু হতভাগী 1 বছরের মধ্যেই নিজের স্বামীকে হারিয়ে ফেলে। একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় জামাই। তাই এবার আমি দিল্লির সব পাট চুকিয়ে মেয়েকে সঙ্গে করে নিয়ে চলে আসি কলকাতা শহরে। এখানে এসে এক নির্জন পাড়াতে একটা বাড়ি কিনি, আর সেখানেই আমরা দুজন নিশ্চিন্তে বসবাস শুরু করি। বিশ্বাস করুন, আমরা দুজন সত্যি খুব ভালো ছিলাম, কিন্তু কিসের কিন্তু মশাই? যুবতী মেয়ে, তাই তাকে লোকচক্ষু আড়ালে রাখতাম। আর সত্যি বলতে কি, নিরূপাও কারোর কাছে মিশতে চাইতো না। নিজের খেয়ালি বাড়ি থাকতো, আর বাড়ির দেখাশোনা, সারাদিনের কাজ, বাড়ির চাকর বাকর সবকিছু ওই সামলাতো। আমি বেশিরভাগ সময়টাই বাড়ির বাইরে এদিক ওদিক কাজের সূত্রে কাটাতাম। এই কিসের কাজ মশাই? আসলে একটু আদ্র লেখালেখির শখ আমার আছে, তাই। বেনুদা বলে, সবই তো বুঝলাম, কিন্তু এখানে আমার কিন্তু একটু অবাক লাগছে মিস্টার বসাক। অবাক কেন? বর্তমান যুগের মেয়ে হয়ে এরকম জীবন বাঁচলেন কেন নিরূপা দেবী?
আসলে মেয়েটা আমার বড়ই ওরকম, বুঝলেন না? খুব ভালো করে সংসার করতে চেয়েছিল মেয়েটা, কিন্তু ভাগ্যের কাছে সে পারল না। আর সেই দুঃখেই তাহলে এখন থাকেন কোথায় আপনি? আহেরিটোলার এক অখ্যাত পাড়ায়, গঙ্গার ঠিক পাশে। তবে ঠিক পাশে বলা ভুল হবে, গঙ্গা নদীর পাশে একটা বাড়ি আছে, সেই বাড়ির ঠিক পাশেই আমার বাড়ি। আর তাছাড়া অন্যদের বাড়ি একটু দূরে দূরে, কাছে পিঠে বলতে ওই আমার পাশের বাড়িটাই। বুঝলাম, কিন্তু আসল ঘটনাটা খুলে না বললে আমি কিছুই করতে পারবো না মিস্টার বর্ষা। ও হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি প্রভাতবাবু, আসলে আমি দিনের বেশিরভাগ সময়টাই বাইরেই কাটাই, যেটা আমি আগেও বললাম। খুব কম সময় খাবার সময়টুকু, আর রাত্রে সন্ধ্যার পর থেকে সময়টুকু বাড়ি থাকি। আর যেটুকু সময় বাড়ি থাকে ওই লেখালেখির কাজে মনোপ্রবিষ্ট করি। তবে যেটুকুন সময় বাইরে যাই তালা বন্ধ করেই মেয়েকে যাই। হ্যাঁ, ওর কাছে একটা আলাদা চাবি আছে ঠিকই, বাড়ির চাকর বাকর কেউ এলে সেটা দিয়ে কাজ সারে। বুঝতেই পারছেন, যুবতী মেয়ে, কলকাতা শহরে একটা অচেনা জায়গায় বাস, তাই এটুকুন ব্যবস্থা তো করতেই হয়। কিন্তু কিসের কিন্তু? গত পরশু দিন অন্য দিনের মতোই মেয়েকে ঘরে তালা বন্ধ করে বাইরে বেরিয়েছি কিছু প্রয়োজনীয় কাজ সারার জন্য। কিন্তু এসে মেয়েকে যতই ডাকি না কেন, কোনো কিছুর প্রত্যুত্তর পাই না। গোটা বাড়িটা খুঁজে ফেললাম, কিন্তু পেলাম না। অবশেষে আহ উফ অবশেষে বাগানে গিয়ে দেখি সে মৃত অবস্থায় পড়ে আছে মিস্টার রায়। এই বলে নিজের চোখের জল মোছেন ভদ্রলোক। কমলবাবু এবার বলেন, মানে পুলিশকে জানিয়েছেন নাকি? হ্যাঁ, পুলিশকে জানানো ছাড়া এছাড়া তো কোনো উপায় নেই। পাড়া ক্লাবের ছেলেদের সাহায্যই সবকিছু ব্যবস্থা করি। কিন্তু কিন্তু আমার প্রশ্ন হলো, নিরূপা এরকম কেন করলো মিস্টার রায়? বেনুদা বলে, পুলিশ কিছু কিনারা করতে পারেনি? তারা বলছে ছাদের কার্নিশে দাঁড়িয়ে নিজের ইচ্ছাতেই প্রাণ দিয়েছে নিরূপা। কিন্তু কিন্তু আমি জানি মিস্টার রায়, ও একদমই এরকম কাজ করতে পারে না। তাহলে তাহলে আমাকে কি করতে বলছেন আপনি? দেখুন, আমি চাই পুরো বিষয়টা আপনি তদন্ত করুন। আমি খুব ভালো করে জানি মিস্টার রায়, আমার মেয়ে এরকম কাজ করতে পারে না। হ্যাঁ, মানছি জীবনে অনেক দুঃখ, অনেক আঘাত সে পেয়েছে, কিন্তু আমার শিক্ষা এত ঠুনকো নয় যে সহজেই তাকে আত্মহত্যা বেছে নিতে হবে। বুঝলাম। আচ্ছা, বাড়ির কিছু অন্য জিনিস চুরি হয়েছে এরকম কিছু ব্যাপার? না, সেরকম কিছু নয়, তবে তবে কি? নিরূপার ডান হাতের অনামিকা আঙুলটা কিছুটা কাটা অবস্থায় পাওয়া গেছে। তবে কিভাবে সেটা হয়েছে সেটা বলতে পারবো না মিস্টার রায়। আপনি এ বিষয়ে তদন্ত করুন, আমার মেয়ের মৃত্যুর রহস্য আপনি উন্মোচন করুন প্রভাতবাবু। ওই আঙুলে কোনো আংটি? আরে না না না, একদমই না। ওর স্বামীর মৃত্যুর পর থেকেই গয়না পরাও বন্ধ করে দেয়। হুম, বুঝলাম। তবে এইভাবে কিছু করা মুশকিল অমূল্যবাবু। একবার আপনার বাড়ি না দেখলে আমার কিছু সিদ্ধান্ত নেওয়া মুশকিল হচ্ছে। বেশ, তো আসুন না আমার বাড়ি, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে মিস্টার বসাক, আমরা কাল সকালে আপনার বাড়ি যাব।
এরপর ভদ্রলোক বেণুদাকে নমস্কার জানিয়ে চলে যায়। কমলবাবু এবার বলেন, এই কি বুঝলেন মশাই? বেণুদা হাসি মুখে বলে, এই প্রশ্নটাই যদি আমি আপনাকে করি কমলবাবু, তাহলে? কমলবাবু মুখটা বিকৃত করে বলেন, এ মশাই, আমি গোয়েন্দা চরিত্রের রচয়িতা বটেই, কিন্তু বাস্তবে তার সাথে আমার কোনো মানে মানে সম্পর্ক নেই। তাই আপনি যদি... এখন সবকিছু ধোঁয়াশা কমলবাবু। মেয়েটা বাবার অবর্তমানে ছাদে থেকে পড়ে মরে যায়। অপরন্তু ডান হাতের অনামিকা আঙুলটা বেশ কিছুটা কাটা অংশ পাওয়া যায়। কিন্তু কেন? আমি বলি, তার মানে কোনো আততায়ী তো হতে পারে বেন্দা। হতে পারে, কিন্তু দেখ, তার জন্যই আমাদের... কিন্তু দেখ, ওনার বাড়িতে কিন্তু কোনো চুরি বা ওই ধরনের ঘটনা ঘটেনি। শুধুমাত্র মেয়েটি মারা গেছে। আর তার জন্যই ওনাদের বাড়িতে একবার যাওয়া বিশেষভাবে প্রয়োজন আমার পাশে। বাকিটা সময়ের অপেক্ষা। এই বলে চুপ করে যায় বেনুদা। এখন তার দৃষ্টি বাইরে প্রকৃতির দিকে। আপনার বাড়িটা কিন্তু সত্যি সুন্দর। শখ করেই বানিয়েছিলাম প্রভাতবাবু, তবে মেয়েটাই... আমরা এখন বসে আছি অমূল্যবাবুর বাড়ির ড্রয়িং রুমে। কমলবাবু আজ খুব সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসেন, আর তারপরই আমরা তিনজন কমলবাবুর গাড়ি করে চলে আসি অমূল্যবাবুর বাড়িতে। অমূল্যবাবুর বাড়ি বসাক ভিলাতে, দোতলা, চারপাশে বাগান বিশিষ্ট বাড়ি। ভদ্রলোক আমাদের জন্য সকাল থেকে অপেক্ষা করছিলেন। আমরা তার বাড়িতে এলে তিনি আমাদের দরজা খুলে অভ্যর্থনা জানান। বিনুদা এবার বলে, এত বড় বাড়িতে একা থাকেন? কি করব বলুন তো মিস্টার রায়, এতকাল মেয়েটা ছিল, তবে এখন একাই থাকি। তবে একটা ভৃত্যের দরকার বোধ করছি প্রভাতবাবু। এতদিন মেয়েটা বাড়িটা একা রাতে সামলাতো, আমার পক্ষে এই বয়সে এটাকে সামলানো সম্ভব না। দেখা যাক। দেখুন মিস্টার বসাক, আমাদের ঘটনার জায়গাটা দেখা বিশেষভাবে প্রয়োজন। বেশ, তো চলুন না, বাগানেই তো ওর নিথর। এরপর তিনি একটাও কথা না বলে আমাদের সঙ্গে নিয়ে বাগানের দিকে নিয়ে যান। সেখানে পৌঁছে আমরা একেবারে অবাক হয়ে যাই। কমলবাবু চারিপাশে তাকাতে গিয়ে বলেন, আরে ও মশাই, এ তো বাগান নয়, এ তো পারিজাত স্বর্গ। এত বিভিন্ন ধরনের ফুল আমি এর আগে দেখিনি মশাই। বেনুদা বলে, আপনি একদম সত্যি কথা বলছেন কমলবাবু। কিছু দূর এগোতেই অমূল্যবাবু বলেন, এই জায়গাটাই প্রভাতবাবু, পুলিশ জায়গাটা ঘিরে রেখে দিয়ে গেছে। বেনুদা জায়গাটার আশেপাশে ভালো করে দেখে পর্যবেক্ষণ করতে থাকে। তারপর বলে, পার্শ্বে, তোর কি মনে হয় কিভাবে করতে পারেন? কিভাবে উনি ওপর থেকে পড়তে পারেন? আমি একটু হতবাক হয়ে বলি, পুলিশের সন্দেহ ঠিক হলেও হতে পারে বেনুদা। কেন এমন কথা কেন বলছিস? এরপর পেছনের দিকে বাড়ির ওপর দিকটা ভালো করে লক্ষ্য করে দেখে বেনুদা। তারপর বলে, একবার ছাদে যাওয়া যেতে পারে অমূল্যবাবু? হ্যাঁ অবশ্যই, আসুন। কমলবাবু ছাদে উঠে বলেন, এর যে মশাই এই খেলার ময়দান, আবার দূরে ইডেন গার্ডেন্সের বাতিস্তম্ভও দেখা যাচ্ছে। আমি তাড়াতাড়ি ওনার হাতটা ধরে ঝাঁকুনি দিয়ে মুখটা বন্ধ রাখার কথা মনে করিয়ে দিই। এদিকে বেনুদা পাঁচিলে হেলান দিয়ে বলে, এত উঁচু পাঁচিল দেওয়া সত্ত্বেও? অমূল্যবাবু হতাশ হয়ে বলেন, সেইখানেই তো আমার অদ্ভুত লাগছে মিস্টার রায়। আমার মেয়ের মনে কষ্ট ছিল জানি, তা বলে নিজেকে এভাবে শেষ সে করতে পারে না। হুম, সে তো... এই বলতে গিয়ে বিনুদা হঠাৎ চুপ করে যায়।
তার দৃষ্টি এখন দূরে পাড়ার গলির মুখে। আমরা সেদিকে উঁকি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম বটে, কিন্তু কিছুক্ষণ এভাবে দেখার পর বেনুদা বলে, চলুন মিস্টার বসাক, এবার নিচে যাওয়া যাক। ছাদে হেঁটে সিঁড়ির কাছে আসতেই বেনুদা আবারও বলে, অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি আপনাদের বাড়ির ডান পাশের এই বাড়িটাকে। আপনাকে বলেছিলাম না মিস্টার রায় যে আমাদের বাড়ির পাশেই, ঠিক পাশে নয়, একেবারেই পাশে একটা বাড়ি আছে। তা তো বলেছিলেন, তবে এতটা পাশে বুঝতে পারিনি। এ তো সহজেই ডিঙিয়ে চলে যাওয়া যায়। একবার দাঁড়ান তো। এই বলে বেনুদা আমাদের সিঁড়ির কাছে দাঁড়াতে বলে সে পাশের বাড়ির আশপাশটা ভালো করে দেখে অমূল্যবাবুর ছাদ থেকে উঁকি মিয়ে দেখে। তারপর আমাদের কাছে এসে বলে, বেশ, এবার চলুন নিচে যাওয়া যাক, বাকি কথা নিচেই হবে। এরপর আর তেমন কোনো কথা হয়নি। আমরা অমূল্যবাবুকে বিদায় জানিয়ে ওনার বাড়ি থেকে বেরিয়ে পড়ি। কমলবাবুর গাড়িটা ফেরত পাঠিয়ে আমরা কিছুটা হেঁটে আসতে বেনুদা বলে, কমলবাবু, চা পান করবেন নাকি? তাও আর মাটির ভাঁড়ে। আমি অবাক হয়ে বলি, এই অবেলায় তুমি চা খাবে বেনুদা? বেনুদা আমার মুখের দিকে ফিরে হেসে বলে, মাঝে মাঝে নিয়ম ভাঙা প্রয়োজনের পাশে। এই মশাই, আপনার এই মাঝে মধ্যেই জাগে মশাই, তাই চা চলবে না, মানে যাকে বলে দৌড়াবে। গলির মুখে চায়ের দোকান থেকে 3 কাপ চা নিয়ে আমরা কাঠের বেঞ্চিতে বসি। কমলবাবু চায় একটা শুকটান দিয়ে বলেন, আহ, কি ব্যাপার বলুন তো মশাই, এই চা তো নিলেন কিন্তু পান করলেন না তো। সত্যি তো, বেনুদা ভাঁড়টা হাতে নিয়ে আছে বটে, কিন্তু চা পান করছে না, বরঞ্চ দূরে অমূল্যবাবুর বাড়ির দিকে সোম দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি এবার জিজ্ঞাসা করি, সত্যি তো বেনুদা, তুমি তো চা পান করলে না, আর ওদিকে কি দেখছো তুমি? বেনুদা একবার আমার দিকে চেয়ে বলে, কিছু না রে পাশে, এবার বাড়ি চ। বাড়ি এসে থেকে বেনুদা সেই চেয়ে জানলার সামনে দাঁড়িয়ে পড়েছে। তারপর থেকে একটা কথা সে বলেনি। তার হাতে থাকা সিংহমুখী লাইটারটা ঘুরিয়ে চলেছে আর বাইরে কি যেন দেখে চলেছে। কমলবাবু এবার আমাকে বলেন, এই ভায়া, এই তোমার দাদার কি হলো বলো তো? আমি আস্তে আস্তে বলি, কিচ্ছু বুঝতে পারছি না কমলবাবু, তবে কিছু যে একটা বিষয় নিয়ে বেনুদা ভেবে চলেছে সেটা বলে দেয়া লাগে না। কমলবাবু এবার মুখ বিকৃত করে বেনুদাকে কিছু একটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন। এমন সময় বেনুদা কমলবাবুকে বলে, আচ্ছা কমলবাবু, আজ সন্ধ্যায় আপনি কি করছেন? ভদ্রলোক একটু অবাক হয়েই বলেন, হ্যাঁ, এই কিছুই না, এই ভাবছি নতুন একটা গল্পের কাজ শুরু করব মশাই। আর যদি আমি বলি আজ সন্ধেবেলাটা এই আমার সাথে এই থানায় থাকতে হবে, তাহলে? আপনি বললে মশাই, আমি কি না করতে পারি বেনুবাবু? তাহলে এখন আর বাড়ি গেলে লাভ নেই। আজ দুপুরে এখানে কিছু খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় বরং বেরোনো যাবে। কিছুক্ষণ রেস্ট করে নিন, তারপর থানায় যাওয়া যাবে। হ্যাঁ, তাতেই আমার কোনো অসুবিধা নেই, কিন্তু বেনুদা এবার কমলবাবুর দিকে ফিরে গম্ভীর কণ্ঠে বলে, কোনো কিন্তু নয় কমলবাবু, কোনো কিন্তু নয়। কমলবাবু বাধ্য শিশুর মতন ঘাড় নেড়ে সম্মতি দেন। তবে আমি বুঝতে পারি ব্যাপারটা খুব একটা সোজা কিছু না। থানাতে আসতেই ইন্সপেক্টর সান্যাল বলেন, আরে আরে প্রভাত বাবু যে, তা হঠাৎ আমার কথা মনে পড়ে গেল নাকি? বেনুদা হেসে বলে, আপনাদের কথা যত মনে না রাখবো ততই তো শান্তিতে থাকবো। তবে আমার যা কাজ তাতে আপনার সাহায্য ছাড়া
1 মিনিটও চলা মুশকিল। ইন্সপেক্টর সান্যাল হেসে বলেন, আপনার মজা করার স্বভাবটা গেল না দেখছি মশাই। বেশ, বলুন আপনাকে কিভাবে আমি বেশ সাহায্য করতে পারি। আমরা তিনজন ইন্সপেক্টর সান্যালের উল্টো দিকে চেয়ারে গিয়ে বসতে বেনুদা বলে, অমূল্য বসাক নামটা শুনেছেন তো? অমূল্য বসাক? হ্যাঁ, শুনবো না কেন। ওনার মেয়ে? একদম ঠিক ধরেছেন। আর সেই বিষয়ে আপনার একটু সাহায্য চাইতে এসেছি ইন্সপেক্টর সান্যাল। আরে আপনি এতে কোথা থেকে ঢুকলেন মশাই? গোয়েন্দা প্রভাত রায় অযাচিত চর্চা করেন ইন্সপেক্টর সান্যাল। আসলে অমূল্যবাবু আমাকে এই বিষয়ে তদন্ত করতে বলেছেন, তাই। বেশ বেশ, বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। দেখুন, খুনির কিছু হদিশ পেয়েছেন নাকি? এটা খুন, সেটা বুঝলেন কিভাবে? কেন, আপনার মনে হয়নি? দেখুন, আমার মনে হওয়াটা বড় কথা নয়, কিন্তু যেহেতু আপনি বলেছেন সেজন্য প্রশ্নটা আমার উত্তর দিন। বেশ, দেখুন, আঙুলটা কাটা হয়েছে ইন্সপেক্টর সান্যাল। এরপরও কি আপনি বলবেন এটা খুন নয়? আমি ভুল করে ফেলেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম আমি কার সামনে বসে আছি, মিস্টার রায়। যাক সে কথা। আসলে সত্যি বলতে কি, আমাদের মনে হয় এটা সেলফ একটা আত্মহনন প্রক্রিয়া। আত্মহনন প্রক্রিয়া? তাহলে আঙুলটা? হয়তো। ওখানেই তো আমার সংশয় ইন্সপেক্টর সান্যাল। তাহলে তাহলে এখন কি করবেন ভাবছেন মিস্টার রায়? কি করি বলুন তো, ওখানেই তো মুশকিল। তবে কিছু যে একটা করতে হবে ইন্সপেক্টর সান্যাল, আর সেটা আমি না করা অবধি যে শান্তি পাচ্ছি না। কমলবাবু এবার বলেন, এই মশা সব কিছুই টোটাল এই আলুর দম কেস হয়ে গেছে মশাই। আলুর দম? ওটা কমলবাবু স্পেশাল ভাষা সান্যাল বাবু। তারপর একটু থেমে বেনুদা বলেন, আপাতত আমরা চললাম ইন্সপেক্টর সান্যাল, নতুন কিছু তথ্য পেলে আপনাকে জানাবো। থানা থেকে বেরিয়ে আমরা সিধে চলে আসি আমাদের বাড়িতে। বেনুদা চিরাচরিত ভঙ্গিমায় তার নির্দিষ্ট চেয়ারে বসে সিগারেটের গোল গোল রিং ছাড়তে থাকে, আর এদিকে তার উল্টো দিকের সোফায় বসে কমলবাবু আমাকে খোঁচা দিচ্ছেন, যাতে বেনুদাকে কেসের সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করতে পারি। অবশেষে এক প্রকার বাধ্য হয়ে আমি বলি, আচ্ছা কমলবাবু, আপনি বেনুদাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন তো? বেনুদা সিগারেট সেবন থামিয়ে অবাক দৃষ্টিতে কমলবাবুর দিকে তাকিয়ে বলে, কি প্রশ্ন আপনার কমলবাবু? কমলবাবু এবার বুক ভরা আনন্দ নিয়ে বলেন, মশাই, আমরা প্রথমে ওই মিস্টার বসাকের বাড়ি গেলাম, তারপর গেলাম থানায়, উপরন্তু আপনি আমাকে এখানেও থাকতে বললেন, কিন্তু আসল কেসের কিনারা তো কিছুই দেখতে পেলাম না মশাই। তাতে যদি একটু বলেন একটু সুবিধা হতো। সময় এনে সব কিছু জানতে পারবেন কমলবাবু। আপাতত আজ রাতটা আপনার বিছানায় শুয়ে কাটিয়ে দিন, বাকিটা কাল পরিষ্কার হয়ে যাবে। কমলবাবু অবাক হয়ে বলেন, মশাই, এ আপনার ঘর তো ছোট, ওখানে আপনি আর আমি, মানে তার চেয়ে বরং এই পরেশ ভাইয়ার ঘরে গিয়ে আমি থাকি, আমি আর পাশে দুজনে মিলে গল্প করি, দিব্য কাটিয়ে দেবো মশাই। এরপর আমার দিকে ফিরে ভদ্রলোক বলে, এ কি বলো ভাইয়া? আমি কিছু বলতে যাব, অমনি বেনুদা তার সিংহমুখী লাইটারটা হাতে নিয়ে বলে, আমার ঘর আজ ফাঁকাই থাকবে কমলবাবু। আমি অবাক হয়ে বলি, কেন বেনুদা, তুমি কোথায় যাবে? বেনুদা চেয়ারে হেলান দিয়ে বলে,
আ কাজ আছে রে, পাশে বিস্তর কাজ আছে। মেঘের আড়ালে থাকা মেঘনাথ বসে সব কিছু দেখে চলেছে, বুঝলি? আর মাঝে মাঝে কাজটাও করছে। এই বলে চুপ করে যায় বেনুদা। কমলবাবু এবার বলেন, মশাই, মানে কে মেঘনাথ আর কেই বা কিসের মেঘ, এ কিছুই তো বুঝতে পারছি না মশাই। কাইন্ডলি আমাকে একটু বোঝাবেন প্লিজ। বেনুদা এবার হেসে বলে, আজ নয় কমলবাবু, ওটা কালকের জন্য তোলা থাক। তবে রাতে দুজনে কিন্তু সতর্ক থাকবেন। আমি না বলা অবধি বাড়ি থেকে এক পাও কোথাও বেরোবেন না। কমলবাবু দাঁড়িয়ে সেলাম দিয়ে বললে, জোহকো স্যার। আজ খুব সকালে বেনুদা আমাকে ফোন করে কমলবাবুকে সঙ্গে নিয়ে অমূল্যবাবুর বাড়িতে চলে আসতে বলে। আর আমিও বেনুদার কথা মতন একটা ট্যাক্সি নিয়ে কমলবাবুকে সঙ্গে নিয়ে মিস্টার বসাকের বাড়িতে চলে আসি। রাস্তায় যেতে যেতে কমলবাবু আমাকে প্রশ্ন করে, কি ব্যাপার বলো তো ভাইয়া, এত সকালে বসাক ভিলায়? আমি বলি, দেখুন সেটার কারণ বেনুদে কিছুই বলেনি আমাকে। তবে কি ভায়া, আমার মনে হয় বেনুদা রহস্যের কিনারা কিন্তু করে ফেলেছে, বুঝো? তাই তো লাগছে কমলবাবু, তবে সেখানে না যাওয়া অবধি কিছু বোঝা যাচ্ছে না। গভীর চিন্তার ব্যাপার। এমনিতেই বেনুবাবু কাল সারা রাত কোথায় ছিলেন তার ঠিকানাও পাইনি, তার উপর আজ। কমলবাবুর কথা শেষ হওয়ার আগে আমরা বসাক ভিলায় পৌঁছে গেলাম। ট্যাক্সি থেকে নেমে দেখি পুলিশের জিপ বসাক ভিলার সামনে দাঁড়িয়ে আছে। কমলবাবু বলেন, কেস জন্ডিস পায়া। এরপর আমরা অমূল্যবাবুর বাড়িটুকে দেখি। ড্রয়িং রুমে বেনুদা, অমলবাবু, ইন্সপেক্টর সান্যাল আর একজন অপরিচিত ভদ্রলোক চেয়ারে বসে আছেন। তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন দুজন কনস্টেবল। আমি আর কমলবাবু দুজন এগিয়ে গিয়ে বেনুদার পাশে সোফাতে গিয়ে বসতেই বেনুদা বলে, তোদের অপেক্ষায় করছিলাম রে পাশে, না হলে অনেক আগে সব মিটে যেত। কমলবাবু উদ্বেগ স্বরে বললেন, এ কি মৃত্যু মশাই? রহস্যের সমাধান কমলবাবু, রহস্যের সমাধান। তাহলে একদম ঠিক ধরেছেন। কাল সারা রাত জেগে অপরাধীকে ধরা কাজটা করেই ফেললাম, বুঝলে? আর তার ফল তো আপনি দেখতেই পাচ্ছেন। কিন্তু ইনি কে বেনুবাবু? বেনুদা এবার চেয়ারে সিধু হয়ে বলে, তার জন্য ঘটনাটা প্রথম থেকে শুনতে হবে যে কমলবাবু। এ বেশ তো মশাই, এই চালু করুন, চালু শুরু আরম্ভ করুন। বেশ। এই বলে বেনুদা চেয়ার ছেড়ে আমাদের সামনে পায়চারি করতে করতে বলতে শুরু করে। প্রথমেই বলে রাখা ভালো, আমি এই কেসটা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম না কিভাবে এগোনো যেতে পারে। তাই বহু চেষ্টা করেও যাক সে কথা। এরপর আমার দিকে ফিরে বেনুদা বলে, আচ্ছা পার্শ্বে, তোর কি মনে হয়, তোর কি মনে আছে আমি তোকে একজন ভালো গোয়েন্দার কয়েকটা গুণের কথা বলেছিলাম? আমি ঘাড় নেড়ে সম্মতি জানাই। বেনুদা আবারও বলে, বেশ, ঝটপট বলে ফেল দেখি। ওই তো বেনুদা, উপস্থিত বুদ্ধি, দীপ্তমান চলন, তীক্ষ্ণ শ্রবণ শক্তি আর তীক্ষ্ণ দৃষ্টি। সাবাস পাশে, সাবাস। তবে ওই শেষেরটা আমাকে এই যাত্রায় বাঁচিয়ে নিল, বুঝলি? কমলবাবু আমাকে বলেন, শেষেরটা মানে কিভাবে বসে? বেনুদা এবার তার তীক্ষ্ণ ধারালো হাসি হেসে বলে, তাহলে ঘটনাটা শুনতে হবে কমলবাবু, শুরু করি। ইন্সপেক্টর সান্যাল একটু থামিয়ে বলেন, বেশ তো, মানে শুনলে যদি ব্যাপারটা সবার পরিষ্কার হয় তাতে ক্ষতি কি? বেনুদা এবার তার নিজের চেয়ারে ফিরে এসে বসে বলে,
আহ যেদিন আমরা অমূল্যবাবুর বাড়ি এলাম সেদিন আমি শুধু অমূল্যবাবুর কথা শুনছিলাম না, তার সঙ্গে সঙ্গে গোটা বাড়িটা আর বিশেষত ওনার মেয়ের ঘরটা আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করছিলাম। আর তাতে কয়েকটা খটকা আমার মনে জাগে। খটকা কিরকম মিস্টার রায়? বেনুদা অমূল্যবাবুর দিকে ফিরে বলে, বাড়ির ছাদে অত উঁচুর পাঁচিল থাকতে আপনার মেয়ে পড়ে যায় কিভাবে? আর সেই পাঁচিল দেখতে গিয়ে দূরে পালার গলির মুখে লক্ষ্য করি একজন ভদ্রলোক আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। অন্য কেউ হলে ব্যাপারটা সাধারণ বলে ছেড়ে দিত, কিন্তু আমাদের কোনো কিছু ইচ্ছাও যে ছেড়ে দেওয়া চলে না অমূল্যবাবু। তাই আমি মনস্থির করি ভদ্রলোককে সহজে ছেড়ে দেওয়া চলবে না। তাই বসাক বাড়ি থেকে বেরোনোর পর চা খাওয়ার নাম করে আমি গলির মোড়ে চায়ের দোকানে যাই। আর সেখানে গিয়েও লক্ষ্য করি সেই ভদ্রলোক চায়ের দোকান ছেড়ে আপনার বাড়ি থেকে কিছুটা দূর এগিয়ে আমাদেরকে লক্ষ্য করছেন। ব্যাপারটা আমার কিন্তু একদম ঠিক লাগলো না, তাই মনস্থির করেই ভদ্রলোককে একটু নজরে রাখা দরকার। প্ল্যান অনুযায়ী রাতে থানায় গিয়ে ইন্সপেক্টর সান্নালকে সবকিছু খুলে বলি, আর সেই মতন আমরা সারা রাত অপেক্ষা করতে থাকি অমূল্যবাবুর ছাদেতে। আমি বলি, ওনার ছাদে কেন বেনুদা? বেনুদা বলে, আসলে সেই ভদ্রলোককে খোঁজ করতে জানতে পারি তিনি অমূল্যবাবুর প্রতিবেশী হরিহরবাবুর পুত্র অমিয়। আর তাই আমি দুয়ে দুয়ে চার করার জন্য অমিয়বাবুর একটা ভুল চালের অপেক্ষা করছিলাম। আর ঠিক মাঝরাতে অমিয়বাবু সেই ভুল চালটা ছেড়ে ফেলে। কি ভুল মশাই? কে অমিয়বাবু? এটা আমি বলবো না আপনি খুলে বলবেন? অমিয়বাবু রেগে বলেন, আমি কোনো কিছু অন্যায় করিনি মিস্টার রায়, যেটা করেছি একদম ঠিক কাজ করেছি। আপনি ঠিক করেননি অমিয়বাবু। আইনকে হাতে নিয়ে ছিনিমিনি আপনি করতে পারেন না। কমলবাবু এবার বলে, এরপর বেনুবাবু আপনি যদি একটু বলে দেন। প্রমাণ লোপাট করছিলেন অমিয়বাবু। নিরূপা দেবীর যাবতীয় দেওয়া চিঠি, ভালোবাসার তথ্য তিনি সব আগুনে পুড়িয়ে ছারখার করে দিতে চাইছিলেন। আর তখনই বাদ সাধল বেনু রায়। ভালোবাসার চিঠি মানে? ওনারা একে অপরকে ভালোবাসতেন। আপনি বাইরে কোথাও গেলে ওনারা ছাদে গিয়ে নিজেদের মতন ভালোবাসাতে যেটা সময় অতিবাহিত করতেন। কিন্তু সবকিছুর ইতি টানল নিরূপা দেবীর দুশ্চরিত্র মানসিকতার জন্য। আপনি এসব কি বলছেন মিস্টার রায়? আমার মেয়ে। আমাকে ক্ষমা করবেন অমূল্যবাবু, সত্যিটা তেতো হলেও কিন্তু সত্যি, তাই বাধ্য হলাম। যাকে নিরূপা দেবী আপনার অগোচরে বহু পুরুষের সঙ্গে সঙ্গ করতে থাকে। পরে অমিয়বাবু সেটা জানতে পারে। উনি নিজেকে ঠিক রাখতে পারেন না, ভালোবাসার জালে ওনাকে হত্যা করতে বাধ্য হন। তবে উনি যেটা করেছেন সেটা কখনো বাঞ্ছনীয় নয়। এরপর ইন্সপেক্টর সান্নালের দিকে ফিরে বেনুদা বলে, বেশ ইন্সপেক্টর সান্যাল, ওভার টু ইউ। এবার আমরা চলি। বেশ। রাস্তায় আস্তে আস্তে বেনুদাকে বলি, এবারে কেসটা না নিলেই ভালো করতে বেনুদা। বেনুদা হাঁটা থামিয়ে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে, কেন রে, তোর কি হলো আবার? এবারে মনটা বেশি ভারাক্রান্ত হয়ে গেল বেনুদা। একদিকে অসহায় বাবার যন্ত্রণা, আর অন্যদিকে এক নারীর কাম বাসনা। বেনুদা আমার কাঁধে হাত রেখে বলে, দেখ পাশে, বাস্তবটা কিন্তু মেনে নিতেই হবে। হ্যাঁ মানছি অন্য কেসগুলোর থেকে এটা একটু আলাদা, কিন্তু প্রথমেই আমি তোকে বলেছিলাম না, মায়ের পাশে গিয়ে বসালে তাহলে সর্বনাশ।
কমলবাবু এবার সচকিতে বলেন, কিন্তু মশাই, এখানে নিরূপা দেবী এর নিজের কামেই শিকার। তাহলে সেই জন্যই তো ষড়রিপুকে নিয়ন্ত্রণ করা বিশেষভাবে প্রয়োজন কমলবাবু। এবার চলুন, নিজেদের একটু হালকা করা যাক। কমলবাবু সব বিস্ময়ে বলেন, এ কিভাবে মশাই? বেনুদা কিছুটা দূরে একটা ফুচকার দোকানে আঙুল দেখিয়ে বলে, এইভাবে। কমলবাবু বলেন, যুগ যুগ জিও বেনুবাবু।